নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। শেষ হলো ব্রাজিল জাপান ম্যাচ এবং ব্রাজিল যথারীতি রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 গেল। যথারীতি শব্দটা শুনে কেউ কি চমকে গেলেন? काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। জাপান যথেষ্ট দ্রুত গতির একটা দল এবং খুব হাই প্রেসিং খেলার চেষ্টা করে, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের মূলত যে জায়গায় ফারাক ঘটে গেছে ব্রাজিলিয়ান টিমের সঙ্গে এই জাপান দলের, সেটা যে ব্রাজিলিয়ান ফুটবলারদের বল কন্ট্রোল এবিলিটি এবং স্পেসের মধ্যে তাদের যে স্কিল, সেটা শুধু হাই প্রেস আর ইন্টেন্সিটি দিয়ে কিন্তু ফুটবল হয় না। ফলে যথারীতি ব্রাজিল যে কয়েক যোজন এগিয়ে জাপানের থেকে, সেটা বোঝা গেল। ম্যাচ শেষে দেখা গেল ব্রাজিলের বল কন্ট্রোল ছিল তাদের পক্ষে, ছিল 55% এবং 600 বেশি পাস কারেক্ট করেছে ব্রাজিল, যেটা বলা যেতে পারে। এবং ব্রাজিল খেলেছে জাপানের ডিফেন্সিভ অর্গানাইজেশনের মাথায়, ডিফেন্সিভ থার্ডে পুরো ম্যাচটা খেলেছে। কিন্তু শুরুতে ব্রাজিলের গোল খেয়ে যাওয়াটা নিয়ে আমার মনে হয়েছে যে গ্যাব্রিয়েল ওটাকে অ্যালাউ করাটা ভুল হয়েছে, এক। আর দ্বিতীয়ত ক্যাসিমেরো কতটা রাস্তা চেজ না করে, আমি বলছি না যে সেখানে একটা প্রফেশনাল ফাউল হওয়া উচিত ছিল, কিন্তু আটকানোর জন্য কোনো রকম ব্যবস্থাপনা ক্যাসিমেরোর দিক দিয়ে পাওয়া যায়নি, বরং গতিতে ক্যাসিমেরো কিন্তু পরাজিত হয়েছে। ম্যাচে আসি, ব্রাজিলের গোল হজমের মূল কারণ শুধু বল হারানো নয়, বরং বল হারানোর মুহূর্তে তাদের মিডফিল্ডের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এবং ছবি দেখে বুঝতে পারছেন, ব্রাজিল যখন বল হারিয়েছে তখন মাঝ মাঠের চরিত্র এবং একজন মিডফিল্ডার থেকে আরেকজন মিডফিল্ডারের মধ্যে যে স্পেস, যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাই কিন্তু জাপান গোল করেছে। বল হারানোর সঙ্গে সঙ্গেই জাপান সেই ফাঁকা জায়গা দখল করে নেয়, যেটা রক্ষা করার চেষ্টা ব্রাজিল করছিল, কিন্তু ওই পর্যন্তই। ক্যাসিমেরো সময় মতো কভার করতে পারেনি, পুরো ডিফেন্সকে নিজেদের গোল মুখে দৌড়ে তাই ফিরে আসতে হয়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অন্যদিকে জাপানের ডিফেন্সিভ স্ট্রাকচার ছিল দারুণ। জাপানের যদি ডিফেন্সিভ স্ট্রাকচার ধরি, ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও এবং ব্রাজিল 7টা গোলমুখে শট মারলেও ব্রাজিল অফ গোল টার্গেট প্রায় 15-র কাছাকাছি হলেও কম বেশি জাপানের যে ডিফেন্সিভ স্ট্রাকচার 5 ব্যাক, সেটা কিন্তু কখনো তারা নষ্ট করেনি। প্রতিপক্ষের সেন্টার ব্যাকের কাছে বল থাকলে তারা 5-2-3 ফরমেশনে সামনের 3জনকে দিয়ে প্রেসিং করানোর চেষ্টা করেছে। ফলে যখন বল ব্রাজিল হারিয়েছে তখন কিন্তু কুইক কাউন্টার প্রেসিং করার একটা চেষ্টা কিন্তু জাপানের খেলার মধ্যে ছিল। বল এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার পর দ্রুত 5-4-1 ব্লকে নেমে এসে মাঝের এলাকাকে ভিড় করে প্রতিপক্ষের কেন্দ্রকে খেলতে বাধ্য করেছে, প্রতিপক্ষকে কেন্দ্রে সেন্টারে খেলতে বাধ্য করেছে। ইটস আ ভেরি গুড। এবং সেই কারণ, সেন্টারে খেলতে বাধ্য করার কারণটা হচ্ছে ব্রাজিলের দুই দিকে দুজন উইঙ্গার ছিল, একজন অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এবং অন্যজন রায়ান, যাতে ব্রাজিল উইংটাকে স্ট্রেচ করতে। তবে আমরা দেখেছি কতক্ষণ খেলা চলছে তখন দেখছি যে ভিনিসিয়াস জুনিয়র একদিকে দাঁড়িয়ে আছে। এর কারণ হচ্ছে সে কিন্তু ওই ফ্ল্যাঙ্কটাকে ওয়াইড ওপেন করে রাখার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে ভিনিসিয়াস জুনিয়রকে হাফ স্পেসে খুব কিছু, কিন্তু যখনই সে সুযোগ পেয়েছে হাফ স্পেসে যখন এসেছে তখন কিন্তু ট্রাই রব তুলে দিয়েছে, যেটা তার কোয়ালিটি। বল কন্ট্রোল, বল ধরে এগোনো, স্পিডে এগোনো, কেউ তাকে ফেলতে পারে না, এই যে বিষয়টা ভিনির মধ্যে আছে সে তো আছেই। কিন্তু কথা হচ্ছে এই ওয়াইড স্ট্রেচ করে রাখো, তুমি থাকো, ওয়াইড স্ট্রেচ করে থাকো, কোনো সমস্যা নেই। আমার 5জন ব্যাক কিন্তু এই জায়গায় পুরো ফিক্স আছে। এই জায়গাতে কিন্তু জাপান আজকে খুব টেকনিক্যাল ফুটবল খেলেছে। এই রক্ষণভাগে কখনো কখনো অতিরিক্ত নেমে গেছে, ফলে প্রতিপক্ষ চাপ তৈরি করার সুযোগ পেয়েছে, কিন্তু বল ক্লিয়ার করে বা মাঠের বাইরে পাঠিয়ে তারা আবার দ্রুত নিজেদের ডিফেন্সিভ শেপে চলে এসেছে, যেটা কিন্তু রিমার্কেবল। আমি যেটা বারবার বলছিলাম, তুমি খেলো, মাঝখানে খেলো, যেখানে ভিনি আসবে না বা রায়ান আসবে না,
তুমি ধারে যাও ভিনি, হাফ স্পেসে ঢুকতে দেবো না। 5 ব্যাকের শেপটাকে তারা মেনটেন করে গেছে। জাপানের একটি দুর্বল দিক ছিল উইং ব্যাক, হোয়াইট সেন্টার ব্যাকের মাঝের ফাঁকা জায়গা, দ্রুতগতি উইঙ্গারের উদ্দেশ্যে ডায়াগোনাল পাস খেলতে পারলে সেই স্পেস কিন্তু কাজে লাগানো সম্ভব হচ্ছিল, যেখান থেকে কিন্তু ব্রাজিল অনেকগুলো ওপেন করার চেষ্টা করেছে, গোল অনেক আগে উঠতে পারতো, যে জায়গাটার কথা বলছিলাম। আর এই জায়গাটাই ভালোভাবে ব্যবহার করেছেন কিন্তু পাকেটাও খুব ভালো ব্যবহার করেছেন, যিনি বারবার হাফ স্পেসে নেমে ডায়াগোনাল পাস কালেক্ট করছিলেন এবং সামনের দিকে মুখ করে আক্রমণ করছিলেন, এবং ইটো প্রেস করে ওপরে উঠে এলে সেই ফাঁকা জায়গা পাকেটা খুব ভালো ব্যবহার করেছে। একই সময় ভিনিসিয়াস জুনিয়র দুই ডিফেন্ডারকে নিজের দিকে টেনে বাকিদের জন্য জায়গা করে দিচ্ছিলেন, যেটা একটা টেকনিক্যাল। ব্রাজিল মাঝ মাঠে 3-3-4 ফরম্যাটে খেলছিল, কখনো ড্যানিলো ওপরে উঠে যাচ্ছিল কারণ রায়ান ভেতরে কাট করছিল, আবার কখনো ব্রুনো গিমারেস বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকা আরো সামনে উঠে যাচ্ছিলেন। প্যাকেটাও দুই লাইনের মাঝখানে অবস্থান নিয়ে আক্রমণে প্রবল প্রভাব ফেলতে চাইছিলেন। ব্রাজিলের দুই সাইড ব্যাক, একদিকে ডানিলো অন্যদিকে স্যান্টোস, তাদের খেলাটা নিয়ে একটু আমি বলতে চাই। তারা কি উইঙ্গার ছিলেন নাকি ডিফেন্ডার, এটা কিন্তু খুবই প্রশ্ন চিহ্ন। যে প্রান্তে বল ছিল সেই প্রান্তের ব্রাজিলের দিকে বল থাকলে ব্রাজিল তাদের ডিফেন্ডারদেরকে, ফুলব্যাকদেরকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছিল, কিন্তু এমন জায়গা থেকে খেলাটা আজকে শুরু হচ্ছিল, মানে এত ডিফেন্সিভ লো জায়গায় দাঁড়িয়েছিল জাপান, ফলে ইনভার্ট হয়ে ব্রাজিলের ফুলব্যাকরা তারা কিন্তু বক্সের মাথায় চলে যাচ্ছিল, ফলে কুইক কাউন্টার প্রেসিং যখন জাপান করছিল সেটা ফিরে আসা বা নেগেটিভ ট্রানজিশনের ক্ষেত্রে কিন্তু ব্রাজিলের একটু মানে একটু ভয় লাগছিল যে উল্টোপাল্টা কিছু ঘটে যেতে পারে। এই জায়গাটা আমার মনে হচ্ছে। যাই হোক, কিন্তু এর ফলে সমস্যা কিন্তু এই ট্রানজিশনই হয়। ব্রাজিলের দুই বক্স টু বক্স মিডফিল্ডার সামনে উঠে থাকায় মাঝে মাঝে বল হারানোর সঙ্গে সঙ্গে জাপান দ্রুত কাউন্টার অ্যাটাক করছিল, কাউন্টার প্রেস করছিল, বল দখল করছিল, এটুকু বলা যেতে পারে। আর মুহূর্তে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ব্রাজিলের ডিফেন্সকে জাপানের ফরওয়ার্ডদের পক্ষে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে নামতে হয়। ক্যাসিমিরো একাই পিছিয়ে আসা মিডফিল্ডারদের সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু যাদের ফিজিক্যালি ফিট অনেক দল থাকে তাদের সঙ্গে কিন্তু এই লড়াই খুব কিছু হবে বলে মনে হয় না। যাই হোক, ব্রাজিল নিশ্চয়ই অন্য কিছু করবে, কিন্তু ব্রাজিল বেশ কয়েকবার আজকে রেজাল্ট অন্যরকম হতে পারত। অনেক হাই প্রেসিং করেছে, বল কন্ট্রোল করেছে, অপোনেন্টের বক্সে খেলেছে, যেভাবে খেলে তারা সেভাবেই খেলেছে, কিন্তু ব্রাজিলের ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে কিন্তু এখনো একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কেননা জাপানের মতো দলের সঙ্গে যদি ডিফেন্সিভ অর্গানাইজেশনটা এতটা ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। আর এনরিক নামলেও অনেকটা সময় হাফ টাইমের পরে পর্যন্ত খেললেন, কিন্তু এনরিককে কিন্তু অনেক বেশি পায়ে অযাচিত বল রাখতে দেখা গেছে, যেটা কিন্তু রায়ানের খেলার পক্ষে সমস্যা হয়েছে। যেটা এনরিক থাকলে হয়তো রায়ানের সঙ্গে মনে হয়েছিল কিছু ভালো ওয়াল দেখতে পারবো, কিছু শ্যাডো মুভমেন্ট দেখতে পাবো, সেটা কিন্তু হয়নি। বরং এনরিক পায়ে বল না পেলে কিন্তু তার খেলাটা খেলছেন এবং বল পায়ে পেলে সেটা কিন্তু সে জমা দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে বল কেড়ে নিচ্ছে। এটা এই পর্যায়ের ফুটবলে কিন্তু এটা হওয়া সম্ভব নয়। যাই হোক, ব্রাজিলের গুমেরেস আজকেও অসাধারণ, ভিনিসিয়াস জুনিয়রও অসাধারণ। সব মিলিয়ে কিন্তু ব্রাজিল, আমার ধারণা ব্রাজিলে ফিরবে, ব্রাজিলের ছন্দে ফিরবে, অচিরেই আমরা সেটা দেখতে পাবো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। রাউন্ড অফ 16-এ ব্রাজিল আরো ভালো ফুটবল খেলবে, এই আশাটুকু থাকলো।